সো আমরা কোন পয়েন্টটা নিয়ে কথা বলছিলাম? শেপ বিল্ডার। হোয়াট ডাজ দ্য শেপ বিল্ডার টুল ডু? সো এখানে শেপ বিল্ডার টুলস বলার আগে, শেপ বিল্ডার টুলস নিয়ে আলোচনা করার আগে আমরা আরো একটা টুলস নিয়ে আলোচনা করব। আরো একটা না, এই গ্রুপ অফ টুলস নিয়ে আলোচনা করব। সো আমরা যে কোনো সাইজের একটা পেজ নিয়ে নেই। আমি A4 সাইজ পেজ সাধারণত নিতে পছন্দ করি। প্রিন্ট থেকে A4 এ গিয়ে এন্টার দিলেও হবে, বা A4 এর উপর ডাবল ক্লিক করলেও পেজটা চলে আসবে। সো এখানে ভালো করে খেয়াল করতে হবে, কারো কারো প্যানেলে হয়তো এই অপশনটা নেই। যদি কারো না থেকে থাকে, এই যে এই অপশনটা যদি কারো না থেকে থাকে, কিবোর্ড থেকে শিফট চেপে F7 চাপলে দেখুন চলে আসবে ফাংশন 7। কি বাটন? শিফট প্লাস F7। শিফট প্লাস F7 এই বাটনটা চাপলেই দেখবেন যে এই অ্যালাইনমেন্ট অপশনটা চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, তারপর এটাকে টেনে নিয়ে গিয়ে আপনি এখানে রেখে দিতে পারেন। ভাই যা কিছু আপনার যে কোনো অপশন নিয়ে আসতে চান না কেন, এই উইন্ডোর মধ্যে সবই পাবেন। ওকে, উইন্ডোর নিচে এর মধ্যে সবকিছু পাবেন। ডান। সো এটাকে আমি একটু এই পাশে নিয়ে নিচ্ছি, এক লাইনে থাক। ওকে, এটাকে একটু কথা বলেন না, রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, সো আমরা কথা বলবো হচ্ছে এই টপিকটা নিয়ে, শেপ বিল্ডার কি করে। কিন্তু তার আগে আমাকে জানতে হবে শেপের কাজগুলো কিভাবে হয়। সো আমি একটু এই পার্টটাকে একটু বাইরে বের করে নিয়ে আসি, এটা একটু বড় করে নিই, হ্যাঁ, তাহলে বুঝাইতে সুবিধা হয়। এই প্যালেটটার নাম কি? পাথফাইন্ডার। কি? পাথফাইন্ডার। এই প্লেটসের মধ্যে আমরা কতগুলো বাটন দেখতে পাচ্ছি, ঠিক আছে? আপনি যদি এই কয়েকটা বাটনের অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার বুঝতে পারেন, তাহলে ইলাস্ট্রেটরের বলা যায় 50% কাজ আপনি ওকে। ঠিক আছে? সো কাইন্ডলি এই ক্লাসটাকে খুবই গুরুত্ব সহকারে এবং মনোযোগ দিয়ে দেখতে হবে। খেয়াল করি আমরা, এটা একটা শেপ, রেক্ট্যাঙ্গুলার শেপ। শেপ টুলসের মধ্যে থেকে আমরা বিভিন্ন ধরনের শেপ বাই ডিফল্ট পেয়ে যাই। সো আমরা এখানে যদি ক্লিক দেই, তাহলে এই সবগুলো বাইরে বের করে নিয়ে আসা যায়। আবার যে কোনো সময় কেটে দেওয়া যায়, আবার ক্লিক করে এখানে ক্লিক দিয়ে নিয়ে আসা যায়। ঠিক আছে? তারপরে এখান থেকে একটা একটা করে চুজ করে আপনি নিতে পারেন। আর যদি বলেন যে না আমি এইভাবে নিব না, এখানে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে ধরে রাখবো, তারপর যে শেপটা চয়েস করব সেই শেপে ক্লিক দিয়ে নিয়ে নিব। ক্লিয়ার? ওকে। সো প্রথম যে টুলসটা রয়েছে, এই টুলসটার কাজ কি আমরা একটু দেখি। এই টুলসের নাম হচ্ছে ইউনাইট। ঠিক আছে? বা ইউনিট বলতে পারেন। সো আমরা যে কোনো একটা শেপ নিলাম, এটা একটা শেপ, এবং এই শেপটাকে কপি করব কন্ট্রোল অথবা শুধু অল্টার ধরে টান দিলেও হবে। ঠিক আছে? অল্টার ধরে টান দিলে কপি হয়ে যাবে। এছাড়া কপি করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটা আমরা সবাই জানি, ইউনিভার্সাল। আর আমি যেখানে কপি করছি ঠিক সেখানেই পেস্ট করতে চাইলে একটা বাটন বেশি ধরতে হবে, সেটা হচ্ছে শিফট, কন্ট্রোল শিফট ভি। লাইক অ্যাজ এটা আমি কপি করছি এবং কন্ট্রোল সি দিলাম, কপি হলো। কন্ট্রোল শিফট ভি দিলাম, তাহলে যেখানেই কপি সেখানেই পেস্ট হবে। এটাকে বলে পেস্ট ইন প্লেস। এই দেখেন আমি সরাই নিলাম, আরেকটা কিন্তু রয়ে গেছে, তার মানে কি পেস্ট হয়েছে, তাই তো? আচ্ছা, আবার খেয়াল করি এই শর্টকাটগুলো আমরা কোথায় পাবো। এই দেখেন এখানে আপনাদের একটু দেখবেন, কন্ট্রোল জেড তে আনডু, কন্ট্রোল শিফট জেড তে রিডু, হ্যাঁ, কন্ট্রোল এক্স তে কাট, কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল ভি তে পেস্ট, কন্ট্রোল এফ তে পেস্ট ইন ফন্ট। কোনো অবজেক্টের উপরে যদি আপনি কোনো কিছু পেস্ট করতে চান, তাহলে সেটা কন্ট্রোল এফ দিলেই হবে, পেস্ট ইন ফন্ট। আপনি যেখান থেকে কপি করে নিয়ে আসেন না কেন, যে অবজেক্টটাকে ধরে আপনি পেস্ট করবেন, কন্ট্রোল এফ দিলে সেই অবজেক্টের উপরে পেস্ট হবে। আর যদি পিছনে পেস্ট করতে চান, তাহলে কন্ট্রোল ভি। ওকে, পিছনে পেস্ট হবে।
পেস্ট ইন প্লেস, যেটা কিছুক্ষণ আগে দেখলাম কন্ট্রোল শিফট ভি, যেটা এইটা যেখান থেকে কপি করবেন ঠিক ওই প্লেসে পেস্ট হবে। এত ডিগ্রি ফাঁকে মানে এত ডিগ্রি দ্রাঘিমাংশ অক্ষাংশ মেনে অন্য কোনো ডকুমেন্ট থেকেও যদি আপনি নিয়ে আসেন এই ডকুমেন্টে পেস্ট করবেন, এই ডকুমেন্টেরও ঠিক ওই ডকুমেন্টের যে জায়গায় ছিল এই ডকুমেন্টের ঠিক সেই জায়গাতেই পেস্ট হবে। এটা হচ্ছে কন্ট্রোল শিফট ভির কাজ। ওকে, কিন্তু প্রাথমিকভাবে আপনার মনে হতে পারে কন্ট্রোল এফ আর কন্ট্রোল শিফট ভি বোধহয় একই কাজ করছে, কিন্তু না, একটু পার্থক্য আছে। ওকে, সো আমরা কপি করতে পারবো ইনশাআল্লাহ। ডান। আর ক্লিক করে কন্ট্রোল অল্টার ধরে টান দিলে বা শুধু অল্টার ধরে টান দিলে কপি হয়, আর শিফট ধরে কোনো কিছুকে টানলে সোজা যায়, এটা তো আমরা জানি। এগুলো নিয়ে তো কোনো কনফিউশন নাই। ওকে, সো আমার কথা হচ্ছে এই বাটনগুলো কিভাবে কাজ করে। সো আমি দেখেন, খেয়াল করেন, এই যে একটা শেপ এবং এখানে আরো একটা শেপ, একটা শেপকে আমি উপরে নিয়েছি আর একটা শেপকে নিচে নিয়েছি। এগুলা আপনাকে আবার জানতে হবে, মানে অ্যারেঞ্জমেন্টটাও ভালোভাবে জানতে হবে। এখানে ডাবল ক্লিক করে আমি একটা শেপের একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, তাহলে আমরা বুঝতে পারবো ভালো। দুইটা আলাদা কালার দিলাম। সো আমি যদি কন্ট্রোল ধরে লেফট ব্র্যাকেট দেই তাহলে এটা নিচে চলে আসবে। লেফট সেকেন্ড ব্র্যাকেট কি করব, কন্ট্রোল প্লাস এটা দিলে পিছনে যাবে, আর এটা দিলে সামনে যাবে। ক্লিয়ার? ওকে, এই শর্টকাটস গুলো আমাদের অ্যারেঞ্জমেন্টের সুবিধা করবে। তো কন্ট্রোল রাইট ব্র্যাকেট দিলাম, উপরে চলে আসলো। অ্যারেঞ্জমেন্ট বুঝতে পারছি? ওকে, সো এখন খেয়াল করি আমাদের এটা উপরে আছে। এখানে যদি একের অধিক লেয়ার থাকে, যেমন আমি আরো একটা একটু কপি করলাম, এটার আরো একটা কালার দিলাম, অন্য একটা কালার দিলাম, ঠিক আছে, এটাকে এখানে রাখলাম। কার উপরে আছে বোঝা যাচ্ছে, এটা ব্ল্যাকের উপরে আছে কিন্তু রেডের কিন্তু নিচে আছে। তাহলে এটাকে আমি লেফটে দিলাম, কি হলো, এক ধাপ লেফটে দিলাম, এক ধাপ নিচে চলে গেল। কিন্তু আমি যদি সব কিছুর উপরে বা সব কিছুর নিচে নিয়ে যেতে চাই তাহলে জাস্ট একটা বাটন বেশি প্রেস করতে হবে, সেটা হচ্ছে শিফট। শিফট, ওকে। তাইলে এই তিনটে শর্টকাট হচ্ছে আমার কি কাজ করতেছে, অ্যারেঞ্জমেন্টের কাজ করতেছে। বুঝতে পারছি তো? ক্লিয়ার? সো খেয়াল করি, আমরা এই ব্লুটাকে যদি ধরি, কন্ট্রোল শিফট প্লাস আমি ব্র্যাকেট কিটা ডান পাশে ইউজ করলাম, দেখেন সবার উপরে চলে আসছে। আর কন্ট্রোল শিফট লেফট দিলে একদম সবার নিচে চলে যাবে। আর একবার করে যদি দেই, শুধু কন্ট্রোল ধরে একবার করে দিই, তাহলে এক ধাপ করে উপরে উঠে আসবে। ওকে, বুঝতে পারছি তো? কোনো সমস্যা নাই এই পর্যন্ত? গুড, থ্যাংক ইউ। এখন আমরা আসি, শর্টকাটস গুলো সরিয়ে রাখি। এখন এই দুইটা অবজেক্টকে আমরা একসাথে সিলেক্ট করতে পারি, ক্লিক এন্ড ড্র্যাগ। খুব সহজ, যেটা ফটোশপে মাঝে মধ্যে একটু ড্র্যাগ করছি কিন্তু সিলেক্ট হচ্ছে না কেন, একটা ধরছি আরেকটা সরে যাচ্ছে, মানে এরকম কিছু প্রবলেম হয়। হ্যাঁ, কিন্তু ইলাস্ট্রেটরে এই দিক থেকে একটু সুবিধা আছে। আমার এই পেজের ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো কালার নাই, আছে? এটা কিন্তু কোনো পেজ, মানে আদতে এটা কিন্তু কোনো অবজেক্ট না। অবজেক্ট ছাড়া এখানে কোনো ভ্যালু নাই, দাম নাই। দেখেন, আপনি যদি এটার ব্যাকগ্রাউন্ডে আসলে কি আছে দেখতে চান, প্লিজ ডোন্ট টক। হাবিব ভাই কথা বলেন। আচ্ছা, কন্ট্রোল শিফট ডি যদি প্রেস করেন, দেখেন এটা ট্রান্সপারেন্ট, এখানে কিন্তু কিচ্ছু নাই। ওকে, ব্যাকগ্রাউন্ডে সাদা, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা সাদা করে রাখছি এমনিতে, তাই ওটা সাদা না, ওটা ধরছে মানে ওটা জাস্ট একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস বলে, ঠিক আছে? না আসলে ওখানে কিচ্ছু নেই। কন্ট্রোল শিফট ডি, এটা আমরা ইনস্ট্যান্টলি দেখতে পারি কন্ট্রোল শিফট ডি দিয়ে। ডি দিলে আমাদের ট্রান্সপারেন্সি দেখা যাবে। কন্ট্রোল শিফট ডি, ট্রান্সপারেন্ট, কিচ্ছু নাই। এই চিহ্নটা দেখলে বুঝবেন যে ট্রান্সপারেন্ট মানে ব্ল্যাঙ্ক যাকে বলে। আবার কন্ট্রোল শিফট ডি দিবেন, আগের ভিউ আসবে, এটা জাস্ট ভিউ। বুঝতে পারছি? ওকে, সো এরপরে আমরা আসি এই বাটনগুলোর কাজে। দেখেন, শুধু এই বাটনের কাজগুলো দেখানোর জন্য আমাকে কতগুলো কথা বলতে হয়েছে, কারণ এই বিষয়গুলো আগের ছিল।
ওকে, সো আমরা এই দুইটা ধরলাম। যখন প্রথম শেপটা ক্লিক দেব, ইউনিট, ইউনিট অর্থ কি? এক হওয়া, এক করা। ওকে, সাগরিক ডাক দিয়ে ছবিগুলো দিতে হবে। আচ্ছা, এক হয়ে যাওয়া, ইউনিট মানে এক হয়ে যাবে। তাহলে বুঝতে পারছি এই দুইটা শেপ এক হয়ে যাবে। ওকে, এক হয়ে গেছে। দেখেন কালারও এক হয়ে যাবে, যে কোনো একটা কালার ধরে নিবে। সো এখানে দেখেন আগে যখন আমার দুইটা শেপ আলাদা ছিল, আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় আসলাম। সো এখানে খেয়াল করি, সরি, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড থেকে কি আনডু, তাই না? আনডু করা। আচ্ছা, সো এখানে খেয়াল করি, আমরা এই দুইটা শেপ কি করলাম? সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে একটু আমরা কাছে জুম করে গিয়ে দেখি। এখানে খেয়াল করেন, এই যে পাতগুলো দেখা যাচ্ছে না, এই বক্স, এই শেপের যে পাতগুলো, এই যে এই পর্যন্ত, এই পর্যন্ত আসছে। আবার এই শেপের পাতগুলো এই পর্যন্ত আসছে। আচ্ছা, আমার ক্লাসে স্টুডেন্ট এক্সট্রা রয়েছে, বেশি রয়েছে, বেশি। হ্যাঁ, তাহলে দেন। আচ্ছা ঠিক আছে, এখন না, একটু পরে, ওই যে আগে আমার ছবিটা শেষ করেন। ওকে, ঠিক আছে, একটু জায়গায় বসি কিছু সময়ের জন্য। আচ্ছা, তাহলে খেয়াল করি, আমরা এখানে কি করব? ইউনিটে চাপ দিলে ইউনিট হয়ে যাবে। ভালো করে লক্ষ্য করেন, এই পাতগুলো কিন্তু আর দেখা যাবে না, তখন এক হয়ে যাবে, জয়েন্ট হয়ে যাবে। এই যে জয়েন্ট হয়ে গেছে, বুঝতে পারছি কি? হ্যাঁ না, আচ্ছা গুড, এক হয়ে গেছে তো, আর কিন্তু পাতগুলো নাই। হ্যাঁ, ওকে, আমি কন্ট্রোল জেড দিচ্ছি, আগের অবস্থানে নিয়ে আসি। এরপরেরটা কি বলতেছে? এটাকে বলতেছে মাইনাস ফন্ট। এই যে দুইটা যে এক হয়ে গেল, এটাকেই বলে মার্জ। কি বলে? মার্জ। মার্জের আলাদা একটা টুলস রয়েছে, এক হয়ে যাওয়া। ওকে, ভাই শর্টকাট যদি ওটার শর্টকাট যদি ওটা হয় অবশ্যই হবে। না না, এই মার্জ এক না, এখানকার মার্জ আলাদা। এখানকার ওই শর্টকাট দেওয়া নাই, এখানে ওয়াল্টার প্লাস ক্লিক নামে একটা অপশন আছে, যাই হোক করে ফেলা। ফটোশপের শর্টকাট, সব শর্টকাট যে ইলাস্ট্রেটরে কাজ করবে তা না। ওকে, এর পরেরটা কি? পরেরটার নাম হচ্ছে মাইনাস ফন্ট। কি নাম? মাইনাস ফন্ট। এই মাইনাস ফন্টের, তাহলে এই দুইটা শেপকে সিলেক্ট করে যদি আমি এখানে 2 নম্বরে ক্লিক করি, এটা রেকর্ড হয় না, তাহলে মাইনাস ফন্ট দিলে ফন্টে কোনটা আছে? ফন্ট মানে সামনে, ফ্রন্টে যা থাকবে তা মাইনাস হয়ে যাবে। সো ক্লিক আউট। ফ্রন্টে ছিল রেড কালারটা, তাই রেড অপশনটা আউট হয়ে গেছে। আমরা কন্ট্রোল জেড দিলাম, আগের মতো করে দিলাম। ওকে, এরপরে যেটা আছে এটা হচ্ছে ইন্টারসেক্ট, অর্থাৎ কমন এরিয়াটুকু যা এর মধ্যেও আছে এর মধ্যেও আছে, সেই অংশটুকু থাকবে, বাইরের অংশটুকু চলে যাবে। আপনারা যদি এটা বুঝতে চান, দেখবেন যে অংশগুলো হোয়াইট দেখা যাচ্ছে এই অংশটুকু থাকবে, বাইরের অংশটুকু থাকবে না। এটা বোঝা যাচ্ছে, আইকন দেখে বুঝতে পারবেন। তবে এটার নাম হচ্ছে ইন্টারসেক্ট, কিন্তু আপনি যদি পরীক্ষা দিতে যান তখন কিন্তু আপনি এই আইকনটা দেখতে পাবেন না। আপনার এখানে লেখা থাকবে ইন্টারসেক্ট বাটনটা কি কাজ করে। তখন আপনি তো ইন্টারসেক্ট বাটন যদি আপনি না জানেন যে এটাকে ইন্টারসেক্ট বাটন বলে, তাহলে কিন্তু আপনি উত্তর দিতে পারবেন, তাই না? ওকে, দেন ইন্টারসেক্টের কাজ হচ্ছে ছেদক, যার বাংলা হচ্ছে ছেদক, অর্থাৎ কমন অংশকে রেখে আনকমন অংশকে কেটে দেয়। আচ্ছা, দেন আমরা আবার কন্ট্রোল জেড দিচ্ছি, এটা হচ্ছে এক্সক্লুড, যেটা আপনি বলেন যে কমন অংশকেই কেটে দেয়। ঠিক আছে, হ্যাঁ, এটা কিন্তু ছেদকের বিপরীত বলতে পারে না। ঠিক আছে, কিন্তু ইউনিয়ন কিন্তু এটাকে বলতে পারে। হ্যাঁ, পুরোটাই এক হয়ে যায়। ঠিক আছে, কমন আনকমন সব এক হয়ে যায়। আর এটাকে বলতে পারেন আপনি হচ্ছে, এটা তো মাইনাস ফন্ট, এটা হচ্ছে ইন্টারসেক্টের কাজ করে। এরপর এটা হচ্ছে এক্সক্লুড, অর্থাৎ বাইরের অংশটুকু থাকবে। দেখেন কমনটুকু মিশে যাবে আর বাইরের টুকু থাকবে। ওকে,
কন্ট্রোল জেড দিলাম। এখন আসি আমরা ডিভাইড। এই ডিভাইডের কাজ হচ্ছে আমাদের যে দিক দিয়ে যে পাথ রয়েছে সেই অংশগুলো বরাবর কেটে যাবে। সো আমি যদি এখানে ডিভাইডে ক্লিক দিই, দেন একটা খেয়াল করি ডাইরেক্ট সিলেকশন নামে যে টুলসটা আছে এই টুলসটা ধরে আমি এই আচ্ছা যদি ডাইরেক্ট সিলেকশন টুল না ধরি এটা একটা গ্রুপ অবজেক্ট হিসেবে থাকবে। যখন এটাকে আনগ্রুপ করব, রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ, তখন এটাকে আলাদা আলাদা পার্ট হিসেবে আমি সরাতে পারবো। ওকে, বুঝতে পারছি? এখন আমি চাইলে এই অংশ ডিলিট করে দিতে পারি বা অন্য কালার দিতে পারি, অ্যাজ ইউ। ঠিক আছে? আচ্ছা, আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার আগের অবস্থায় যাচ্ছি। ওকে, রেকর্ড হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা আসি, ভালো করে খেয়াল করব। যদি ডিভাইড, আমি আবার একটু ডিভাইড করলাম, করার পর এই অংশটা আমি আনগ্রুপ না করে কিভাবে সরাতে পারি? আনগ্রুপ না করে সরানো, এটাকে বলে হচ্ছে আইসোলেট মোড। আমি যদি প্রথম যে বাটনটা রয়েছে অর্থাৎ সিলেকশন টুল, সিলেকশন টুল, এই টুলসটা দিয়ে যদি এটাকে সরাতে চাই, অবশ্যই কোনো গ্রুপ অবজেক্টের ভিতর থেকে যদি আমি একটা অবজেক্টকে সরাতে চাই, এই অপশনটাকে বলা হয় আইসোলেট মোড। অর্থাৎ এখান থেকে আমি ডাবল ক্লিক করলাম, আইসোলেট মানে পৃথকীকরণ বা নাকি এটাই তো বোঝায়। সো ডাবল ক্লিক করলে তখন এই টুলস দ্বারাই আপনি এভাবে মুভ করতে পারেন উইদাউট আনগ্রুপিং। দেখেন যখন আইসোলেট মোডে যাবেন তখন এই যে এইরকম একটা লাইন, ব্লু কালারের একটা লাইন আপনার ডকুমেন্টে শো হবে। ওই গ্রুপ ব্যতীত আপনার ডকুমেন্টে থাকা অন্যান্য অবজেক্টগুলো, যেমন এদিকে একটু খেয়াল করেন, দেখেন এই লেখাগুলোর কালার একটু হালকা হয়ে গেছে, উপরে একটা আবছা ছায়া পড়ে যাবে। আমি আবার যখন এটা আগের গ্রুপ মোডে চলে আসবো তখন ডাবল ক্লিক করলেই দেখেন এটার কিন্তু চকচকে কালার আবার চলে আসছে। তার মানে এখন এগুলো সিলেক্ট করা যাবে। তবে যদি গ্রুপ আইসোলেট মোডে আপনি ঢুকেন, জাস্ট একটা গ্রুপের যে কোনো একটা অবজেক্টের উপর ডাবল ক্লিক করবেন, তখন আইসোলেট মোডে চলে গেলেন, তখন বাদ বাকি ওই গ্রুপ ব্যতীত অন্য কোনো অবজেক্ট আপনি ধরে টানলে ওটা নড়বে না। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। সো আপনি কোনো কারণে না বুঝে ডাবল ক্লিক করে ফেলছেন, কিন্তু স্যার আমার এটা যাচ্ছে না, কেন যায় না স্যার, এটা মনে হয় সমস্যা হয়ে গেছে, তখন সমস্যা মনে হবে, না বোঝার কারণে কি মনে হবে, সমস্যা মনে হবে। সো আমরা আবার যদি ডাবল ক্লিক করি তাহলে এটা কি আমাদের আগের মোডে চলে আসবে। সো আমাদের যে শীটটা রয়েছে এই শীটের মধ্যে একটা প্রশ্ন এরকম থাকবে, আইসোলেট কি সমস্যা রে ভাই? তুমি সোজা বসো। ওকে, আমরা এখন এই অবজেক্টগুলো কি এখনো কিন্তু কাটা অবস্থায় আছে, দেখেন কখন বুঝতে পারে, এই যে কাটা অবস্থায় কিন্তু আছে। তো আরো একবার কন্ট্রোল জেড দিই। ওকে, এখন আলাদা হয়ে গেছে। এখন আবার একটু সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এর পরেরটা আমরা করব হচ্ছে ট্রিম। ট্রিমটা কি কাজ করে দেখেন, এখানে কোনো ডিভাইড করবে না, ডিভাইড করবে তবে যে যে কালারের অবজেক্টগুলো আছে শুধু সেই কালারের অবজেক্টগুলো আলাদা আলাদা হয়ে যাবে, কিন্তু এই পাত দ্বারা যে ডিভাইড হয়ে যাওয়া সেটা হবে না। যেমন ট্রিম করে দেখি, এখানে ট্রিমের লাইন দ্বারা দেখলেই বুঝতে পারবেন আপনি। এতে ট্রিম করলাম, দেখেন দুইটা পার্ট হয়েছে ঠিকই। সো গ্রুপ করা অবজেক্ট আপনি শুধু আইসোলেশন মোড না, ডাইরেক্ট সিলেকশন টুল ধরেও আপনি চাইলে একটা একটা করে অবজেক্ট এইভাবে বা সরাতে পারেন কিন্তু। ঠিক আছে, কিন্তু যখন আপনি এই টুলস দ্বারা ধরতে যাবেন তখন এটা দুইটা একসাথে ধরে যাবে। ঠিক আছে, আর ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা যদি ধরেন তাহলে ওইটা গ্রুপ আনগ্রুপ করেন বা গ্রুপ অবস্থায় থাক তারপরেও কাজ করা যাবে। ওকে, সো ওইগুলো বিষয় নয়, আপনারা ফোকাস রাখেন এই কয়েকটা বাটন সেট। আচ্ছা, আমরা আবার একটু কন্ট্রোল জেড দিয়ে আগের মতো করে নিচ্ছি। ওকে,
এখন আমরা আসি ডিভাইড গেল, ট্রিম গেল, এরপরে আসে হচ্ছে মার্জ। এই মার্জটা অনেকটা ইউনিটের মতোই কাজ করে, কিন্তু এটার একটু পার্থক্য আছে, এটা আপনি পরবর্তীতে বুঝতে পারবেন। সাধারণত মার্জটা ব্যবহার করবেন না বললেই চলে, না করাই বেটার। যখন আপনি এই কাজগুলো ভালোভাবে বুঝতে পারবেন তখন মার্জ দিয়ে আপনি কাজ করতে পারেন। তো তারপরে আমি আপনাদের জাস্ট মার্জটা একটু দেখাতে চাই। ধরেন আমি এই অবজেক্ট দুটো সিলেক্ট করার পর এখানে এক্সক্লুড মোডটা দিলাম। সো এখন এক্সক্লুড মোডে থাকা অবস্থায় আপনি প্রত্যেকটা এই কালারটা বারবার চেঞ্জ করেন। এখানে সোয়াচেস নামে একটা প্যালেটস আছে। এই প্লেটসে ক্লিক দিয়ে আপনি কালারে ক্লিক দিলে কিন্তু এই কালারটা চলে আসে। হ্যাঁ, কালার দিয়ে দেওয়া যায়। এখন খেয়াল করেন, আমি যদি এই মার্জে ক্লিক দেই, মার্জে ক্লিক দেওয়ার পর এখন যদি আবার আমি কালার চেঞ্জ করতে যাই, তখন এই যে মাঝেতে ফাঁকা অংশটা ছিল ওইটাকেও তখন আরো একটা শেপ তৈরি করে দিবে। তো দেখেন, খেয়াল করেন, এখন ক্লিক দেওয়া মাত্র সবগুলোতেই কালার হয়ে গেছে। বুঝতে পারছি কি? এই জন্য মার্জটা সাধারণত ব্যবহার করি না। কোনো কিছু একত্রিত করার প্রয়োজন পড়লে আমরা ইউনিটটা ব্যবহার করি, এটা বেটার, ভালো হয়। ওকে, আগের মতো করে নেই। আচ্ছা, দুইটা আলাদা অবজেক্ট আছে। এখন এই দুটাকে সিলেক্ট করে আমি তারপরে যাচ্ছি হচ্ছে ক্রপ। এই ক্রপের কাজটা কি? ক্রপের কাজ হচ্ছে এইটা দ্বারা নিচের যে অবজেক্টের যতটুকু অংশ সিলেক্ট হয়েছে ততটুকু অংশকে কেটে নেবে জাস্ট। ঠিক আছে, ট্রিমের মতো না, এটারও আলাদা ইয়ে আছে। সো ক্রপে ক্লিক দিলাম, এইগুলোর মানে যেটা দিয়ে কাটবে সেটার আবার পাতগুলো ঠিকই থেকে যাবে। ঠিক আছে, পাতগুলো ঠিকই থাকবে, এই যে পাতগুলোও আছে এবং পাশাপাশি এটা ক্রপ হয়ে যাচ্ছে। এটাকে চাইলে আবার আপনি চাইলে সিলেক্ট করে বড় করতে পারবেন, বাইরে নিয়ে যেতে পারবেন, কিন্তু ওই পার্টটাও থাকবে। সো এটা আমার কাছে খুব একটা ইফেক্টিভ কোনো টুলস মনে হয় না, প্রয়োজন নাই বলে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আবার সিলেক্ট করেন। এরপরে যে অপশনটা আছে মাইনাস ব্যাক, এতক্ষণ তো মাইনাস ফন্ট দিয়ে কাজ করছে আমরা শুরুতে, তাহলে ব্যাকটা দিয়ে এটা মাইনাস হয়ে যাবে। জাস্ট এটাতে ক্লিক দিলে কালোটা দ্বারাই লালের অংশ মাইনাস। এই যে জাস্ট মাইনাস ফন্টের বিপরীত মাইনাস ব্যাক। এই যে মাইনাস ফন্ট দিলে কি হচ্ছে, লাল দ্বারা কেটে যাচ্ছে, আর মাইনাস ব্যাক দিলে কি হচ্ছে, পিছনের অংশ কালোটা দ্বারা। সো এখন আমরা আসি ইউনিট শেপটা কিভাবে কাজ করে, এটা ওর সাথে রিলেটেড, তাই আমি এটা নিয়ে একটু কথা বলবো। ওকে, সো এগুলো একটু ডিলিট করে দিই আমি। ইউনিট শেপ। সো ইউনিট শেপ যদি কি, এই যে এই বাটনটার নাম হচ্ছে শেপ বিল্ডার। যে টুলস থেকে আমরা আসছিলাম এই ইলাস্ট্রেটরে চলে আসছে। হোয়াট ডাজ দ্য শেপ বিল্ডার টুল ডু? শেপ বিল্ডার টুলটা কি করে? নামের সাথে বোঝাচ্ছে এটা শেপ তৈরি করে। ওকে, যেটা শেপ গঠন করে বা তৈরি করে তাকেই তো শেপ বিল্ডার বলে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখন একটু দেখি যে শেপ বিল্ডারটা কিভাবে কাজ করে। লাইক অ্যাজ আমি এখানে একটা সার্কেল ড্র করলাম। ঠিক আছে, ইলিপস টুল নিয়ে একটা সার্কেল নিলাম। সো এটাকে কন্ট্রোল অল্টার, আচ্ছা আমার কন্ট্রোল অল্টার ধরাটা অভ্যাস, কারণ কিছু কিছু ক্ষেত্রে কন্ট্রোল না ধরলে আবার কাজ হয় না। সো শুধু অল্টার ধরলেও হবে, অল্টার এবং শিফট ধরে আপনি এটাকে একটু ড্রাগ করেন, একটু আলাদা কালার দেই যাতে এটা বোঝা যায়, অন্য একটা কালার জাস্ট বোঝানোর জন্য। সো আমি যদি এখন এই গ্রিন পার্টটাকে মাইনাস করে দিই, এটাকে চাঁদ হবে না? হ্যাঁ, আচ্ছা, সো এখন আমি এই যে মাইনাস ফন্ট, গ্রিনটা ফন্টে আছে না ব্যাকে আছে? ফন্টে আছে, তাহলে আমি মাইনাস ফন্ট দিলে চাঁদ হয়ে যাবে তো? ওকে, সো এইভাবে ইজিলি কিন্তু আমি কোনো অবজেক্টকে একটা অবজেক্ট দিয়ে একটা অবজেক্টকে কাটতে পারবো। এখন বিষয় হচ্ছে যে যদি আমি শেপ বিল্ডার টুলস, ওয়েট, কথা না বলি, আমি যদি শেপ বিল্ডার টুলসটা ব্যবহার করি সেটার উপকারিতা কি দেখেন, খেয়াল করেন। এই শেপ বিল্ডার টুলস জাস্ট আমি যদি মাইনাস চেপে ক্লিক এন্ড ড্র্যাগ করি তাহলে
কেটে গেল। আর যদি আমি বলি যে না এই দুইটা শেপকে আমি ইউনিট করব বা মাঝেরটা বাদ দিব, তাহলে মাঝের যে এরিয়াটা তৈরি হয়েছে অল্টার ধরে ক্লিক দিলে এই মাঝের অংশটা চলে যাবে। ওকে, আচ্ছা আমি যদি বলি যে আমি শুধুমাত্র এই কি বলে মানে পুরোটাই -1 করব, তাহলে ক্লিক এন্ড ড্র্যাগ করলে চলে গেল। আচ্ছা আমি যদি বলি না আমি মাইনাস ব্যাক করব, তাহলে পিছনের অংশ দ্বারা নিচ থেকে টান দিলাম, কেটে গেল। সো শেপ বিল্ডার টুলসটা এক টুলস দ্বারাই আপনার এই সবগুলো কাজ হয়ে যাচ্ছে। ওকে, বুঝতে পারছি কি? সো আচ্ছা আচ্ছা বলেন তো। আচ্ছা 2 মিনিট পরে আমি একটু নামাজ দেবো। হ্যাঁ আচ্ছা খেয়াল করেন, আমি একটা শেপ নিলাম, আমি শিপ ধরে কিন্তু চাপ, কারণ প্রপোর্শনটা যেন ঠিক থাকে। ওকে, সো অল্টার চেপে ধরে যে কোনো একটা জায়গায় একটা ক্লিক করলাম, ঠিক আছে। কোন টুলস নিয়ে, সরি টুলসটা চেঞ্জ করতে ভুলে গেছি, রোটেশন টুল নিয়ে অল্টার চেপে যে কোনো জায়গায় একটা ক্লিক দিলাম, এইখানে একটু ভিতরের দিকে। দেন আমি এটাকে কতবার ঘোরাতে চাই, এইভাবে খালি ঘুরবে রোটেশন টুল দ্বারা। হ্যাঁ ধরেন 360 ডিগ্রি হচ্ছে একটা বৃত্তের পরিধি, তাহলে 360 কে যদি আপনি ভাগ দেন হচ্ছে 20 দ্বারা, তাহলে 20 বার করবে। 50 দ্বারা ভাগ দিলে 50 বার করবে। সো আমি ধরেন এখানে 20 দ্বারা ভাগ দিলাম, তাহলে একবার কিন্তু সরে গেছে, ঠিক আছে। এটা শুধু ঘুরতেছে, কিন্তু না আমার উদ্দেশ্য শুধু ঘোরানো নয়, আমি আবার একটু যাই, অল্টার ধরে আবার একটু ক্লিক দিলাম, এখানে জাস্ট কপিতে একটা ক্লিক দিতে হবে। 360/20 দিছি, এটা 18 ডিগ্রি মান আসছে। 360 কে 20 দ্বারা ভাগ দিলে 18 ডিগ্রি হয়। দেন কপিতে প্রেস করি। এখন শুধু কন্ট্রোল ডি মানে হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর রিপিট করা, কোনো কাজকে রিপিট করা, রিপিট একটা কাজকে রিপিট করা, এটা কপি না, হ্যাঁ রিপিট করা। এই যে কন্ট্রোল ডি দিলাম, এটা এই যে এরকম দেখেন করে আসবে। এখন দেখেন এখানে শেপ বিল্ডার টুলসটা আমি কেন এই কাজটা এখন দেখালাম, কারণ শেপ বিল্ডার টুলস কি কাজ করে একটু ডিসক্রাইব করার জন্য। এই আচ্ছা এখানে দেখেন টুল টিপস দিয়ে দিছে, জাস্ট আপনারা যদি ভালো করে টুল টিপসের উপরে খেয়াল করেন ক্লিয়ারলি বুঝতে পারবেন। দেখেন প্রত্যেকটা শেপের ঘরে ঘরে এভাবে জাস্ট লাইন ড্র্যাগ করতেছে, ওইটা নিয়ে একটা শেপ তৈরি হচ্ছে ফুল। আর এটাই যদি খালি মাইনাস অল্টার ধরে টানেন, তাহলে ওই অংশগুলো মাইনাসে বাকিগুলো থাকবে। সো একটু আমরা যদি এইভাবে শিপ ধরে সাপোজ শুধু কোনো কিছু না ধরে যদি এইভাবে ক্লিক এন্ড ড্র্যাগ করি, এটার একটা শেপ তৈরি হয়ে গেল। বাদ বাকি সব পাত কিন্তু কেটে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা আমার শুধু এই একটাই দরকার। সো আমি এটাকে ফিল দ্বারা পুরো অবজেক্টটাকে শেপ থেকে ফিলে কনভার্ট করে দিলাম। শুধু এই একটা পার্টকে আমি আচ্ছা একটু কপি করে রাখি। এরপরে যেই অংশতে এখন কিন্তু পাত বোঝা যাচ্ছে না। আচ্ছা শেপ বিল্ডার টুল দ্বারা আপনি অল্টার ধরে যেখানে টোকা দিবেন দেখেন ওখান থেকে একটা লাইন হয়ে যাবে। যদি বলেন না আমার কয়েকটা লাইন ডিলিট করা দরকার, তখন ক্লিক এন্ড ড্র্যাগ করবেন, যেখানে যেখানে আপনার মাউস পৌঁছাবে সেখান থেকে আউট হয়ে যাবে। ঠিক আছে, এখন কি শেপ বিল্ডার টুলসের কাজটা কি বুঝতে পারছেন আপনারা? তাহলে এদিকে আমি আর সময় ক্ষেপণ করতে চাচ্ছি না, চলে গেলাম। ওকে আচ্ছা ধন্যবাদ। তাহলে শেপ বিল্ডার টুলস কি কি করে? ইট মার্জেস, সাবট্রাক্ট, কম্বাইন মাল্টিপল শেপস। সো আমি যদি আগের যে অপশনগুলো না দেখাতাম তাহলে তো আপনি বুঝতে পারতেন না যে কোনটা সাবট্রাক্ট, তারপরে হচ্ছে কোনটা মার্জ, হ্যাঁ কোনটা কম্বাইন। সো কম্বাইন কোনটা করতেছে? ইউনিট টুল। ইউনিট টুল কাজ কি? দুইটা শেপকে কম্বাইন করে এক করে দিচ্ছে। তারপরে হচ্ছে সাবট্রাক্ট, সাবট্রাক্ট মানে বিয়োগ করে দিচ্ছে, মাইনাস ফন্ট যেটা
সাবট্রাক্ট মানে বিয়োগ না, অ্যাডিশন সাবট্রাকশন নাম পড়ছেন না, অ্যাডিশন মানে যোগ করা, আর সাবট্রাকশন আমি উচ্চারণ করতে পারি, বুঝতে পারি ভালো পারবে। সাবট্রাক্ট হচ্ছে বিয়োগ, এন্ড কম্বাইন মানে যোগ করা, হ্যাঁ, আর মার্জ মানে একত্রিত করা, মিল করা। তাহলে এইটা আমরা উত্তর দিয়ে দেব, ইট মার্জেস সাবট্রাক্টস কম্বাইন মাল্টিপল শেপস ইনটু নিউ শেপ, নতুন শেপে পরিবর্তন। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ইউজ অফ ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুল ডাইরেক্টলি সিলেক্ট করে, এটা হচ্ছে সহজ উত্তর। টু সিলেক্ট অ্যান্ড এডিট ইন্ডিভিজুয়াল অ্যাঙ্কর পয়েন্টস অ্যান্ড হ্যান্ডেলস, ইন্ডিভিজুয়াল অ্যাঙ্কর পয়েন্টস এবং হ্যান্ডেলসকে এডিট করার জন্য হচ্ছে আমার এই ডাইরেক্ট সিলেকশন টুলের প্রয়োজন, সেটা হোক ফটোশপ বা হোক ইলাস্ট্রেটর। লাইক অ্যাজ এটা একটা শেপ, প্রত্যেক শেপেরই অ্যাঙ্কর পয়েন্ট থাকবেই। যেমন এখানে আমি 4টে অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে ক্লিক দিলাম, আমি চাইলে এই হ্যান্ডেলকে একটু মুভ, আরে বাবারে, ডাইরেক্ট সিলেকশন টুলে আছে কিন্তু, আমি খেয়াল করতে হবে, এখানে জাস্ট এই হ্যান্ডেলকে ধরে একটু সরাই দিতে হবে। ওকে, আমি চাইলে এই হ্যান্ডেল এই পয়েন্টকে আমি মুভ করতে পারি, হ্যাঁ, আমি চাইলে এই একটা পয়েন্টকে আমি ডিলিট করে দিতে পারি, ক্লিক করলাম, ডিলিট করে দিলাম। তাহলে কি ইন্ডিভিজুয়াল কোন একটা পয়েন্টকে নিয়ে আমরা যেই টুলসের মাধ্যমে যা ইচ্ছা তাই করতে পারি, এডিট যেমন ইচ্ছা তেমন এডিট করতে পারি, সেটাই হচ্ছে কি ডাইরেক্ট সিলেকশন টুলসের কাজ। ওকে, তাহলে ডাইরেক্ট সিলেকশন টুল কি কাজ করে শিপন বলেন তো দেখি। হ্যাঁ, আমি বললাম অ্যাঙ্কর পয়েন্ট, আপনি বলতেছেন পার্ট, তাহলে তো হলো না। হ্যাঁ, ডাইরেক্ট সিলেকশন কাজ হচ্ছে যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট, ইন্ডিভিজুয়াল কোনো অ্যাঙ্কর পয়েন্টকে মুভ করতে পারে। হোয়াট ইজ দ্য শর্টকাট কি ফর আর্টবোর্ড টুল। এখানে আর্টবোর্ড টুলসের শর্টকাট কি, কন্ট্রোল শিফট ও। সো শিফট ও দিলে আমাদের আর্টবোর্ড টুলসটা আসে। সো এই আর্টবোর্ড টুলসটা হচ্ছে এই ক্লিক এন্ড ড্র্যাগ করলে আমাদের, এই কি সমস্যা নাই, এই এদিকে চলো, এদিকে আসো, আচ্ছা, সো আচ্ছা, দুইটা ওপেন পাথকে জয়েন করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল সি। হ্যাঁ, আচ্ছা, আর্টবোর্ড টুলস হচ্ছে ধরেন এই যে আমার যে পেজের উপরে কাজ করি এটি হচ্ছে আর্টবোর্ড টুল দ্বারা কি কি কাজ করা যায়, এটা আর্টবোর্ড টুল, যার শর্টকাট কি হচ্ছে শিফট ও। এটা দ্বারা চাইলে এরকম আরো ছোট বড় বিভিন্ন সাইজের পেজ আপনি এর মধ্যে ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, একটা উইন্ডোর মধ্যে ক্লিয়ার, চাইলে এটার সাইজ চেঞ্জ করতে পারেন, এখানে ডাবল ক্লিক করেন, দেন আর্টবোর্ডের যে মানে ওই পেজটার সাইজ চলে আসবে, তখন এখানে পেজের হাইট হয় দিতে পারেন। সো একটা ডকুমেন্টের মধ্যে আপনি চাইলে একজন ক্লায়েন্টের বিজনেস কার্ড, ব্রোশিওর বা ফ্লেয়ার আরো কয়েকটা জিনিস একত্রে একই ডকুমেন্টের মধ্যে আপনি সেভ করে দিতে পারবেন আর্টবোর্ড টুলের এর সাহায্যে। পেজের সাইজ রিসাইজ করতে পারবেন। আর্টবোর্ড টুলসের উপর ডাবল ক্লিক করলে কি হয়, আপনার পেজের সাইজটা হাইট ওয়েট কি করা যায়, পরিবর্তন করা যায়। ওকে, চাইলে ডিলিট করা যায়, এই যে এই আর্টবোর্ড আমি ডিলিট করে দেব, এই আর্টবোর্ড ডিলিট করে দেব, যে আর্টবোর্ডে যাব ক্লিক দিয়ে ডিলিট করে দেব। সো এই আর্টবোর্ডস গুলো এই যে এখানে থাকে, যত আর্টবোর্ড নেবেন এখানে বাড়তে থাকবে, এখান থেকে সিলেক্ট করে ডিলিট চাপ দিলে ডিলিট হয়ে গেল, কন্ট্রোল 0 দিলাম, ফিট অন স্ক্রিন। ওকে, ডান, এতটুকু। আচ্ছা, তাহলে এখান থেকে আমি জাস্ট একটু কত পর্যন্ত, 7 নাম্বার না রে ভাই, 7 নাম্বার প্রশ্ন পর্যন্ত শেষ করছি। হোয়াট ইজ দ্য আরজিবি কালার মোড ইউজ ফর, এটা আপনারা জানেন, ফর ডিজিটাল স্ক্রিন সাচ এজ মনিটর, মোবাইল, ওয়েব। What color mode is recommended for printing, CMYK? What is the advantage of using SVG format? It's a scalable vector format that does not lose quality. So vector format কখনো quality loss করে না, এটা আমরা জানি। What is the purpose of layer panel in Photoshop?
টু ম্যানেজ, এডিট, অ্যারেঞ্জ, অর্গানাইজ ডিফারেন্ট এলিমেন্টস ইন এ ডিজাইন। একটা ডিজাইনের মধ্যে থাকা বিভিন্ন লেয়ার কি করে, লেয়ারকে এডিট করা, সাজানো বা ফোল্ডার ওয়াইজ অর্গানাইজ করে রাখা, এই জাতীয় ডিফারেন্ট এলিমেন্টসগুলো আমরা লেয়ার প্যানেলের মাধ্যমে করে থাকি। হোয়াট ডাজ ম্যাজিক অন টুল ডু? ম্যাজিক অন টুল টুল কি করে? ইট সিলেক্টস এরিয়াস অফ সিমিলার কালার অটোমেটিক্যালি, যেটা কিছুক্ষণ আগে আমি বলেছি। ডিপিআই অর্থ ডটস পার ইঞ্চিস, যেটা আপনারা গত ক্লাসে ভুল করেছিলেন। এ মেজার অফ ইমেজ, পিপিআই হচ্ছে পিক্সেল পার ইঞ্চিস, আর এটা ডটস পার ইঞ্চিস, এখানে লেখা আছে তো। আচ্ছা, ওয়াই 300 ডিপিআই ইম্পর্টেন্ট ফর প্রিন্টিং? কারণ এটা হাই কোয়ালিটি প্রিন্ট প্রোভাইড করে, তাই আমাদের 300 ডিপিআই দরকার। হুইচ ফরম্যাট ফটোশপ কিপ লেয়ার্স এডিটেবল? পিএসডি ফরম্যাট, এটা আমরা সবাই জানি। পিএসডি ফরম্যাটের লেয়ার্স করে না, নষ্ট করে না। হোয়াট ইজ দ্য কমপ্লিমেন্টারি কালার? কমপ্লিমেন্টারি কালার, এটা কালার হুইলের কালার হুইলটা আমি আপনাদের পরে দেখাবো। এটা যেই কালারটা থাকে এক সাইডে, তার বিপরীত কালারটাকেই কমপ্লিমেন্টারি কালার বলে। আচ্ছা, হোয়াট ডাজ ডেডলাইন মিন ইন ফ্রিল্যান্সিং? ফ্রিল্যান্সিং এর ডেডলাইন বলতে কি বোঝায়? দ্য ফাইনাল যে সাবমিট করি আমি, মানে যেই দিন, এর পরের দিনে আমার ওই প্রজেক্টটা ক্লায়েন্ট সাবমিট নিবে না, একটা নির্দিষ্ট টাইম, কালকের মধ্যে আমার কাজটা জমা দিতে হবে, ইট ইজ দ্য ডেডলাইন। ওকে, what should do you do if a client gives unclear instruction? client যদি unclear instruction দেয়, আপনি তাকে পোলাইটলি, ভদ্রচিতভাবে তাকে জিজ্ঞাসা করতে হবে যে আমার কাজ শুরু করার পূর্বেই তার থেকে ক্লিয়ারিফিকেশন নিতে হবে আপনার। আচ্ছা, হোয়াট ইজ পোর্টফোলিও ইন ফ্রিল্যান্সিং? পোর্টফোলিও হচ্ছে আপনি যে ডিজাইনার, আপনার ডিজাইনের যে কালেকশনগুলো, এই কালেকশনগুলোই হচ্ছে পূর্বের কাজের যে কালেকশন, সুন্দর সুন্দর কাজগুলো গুছিয়ে রাখছেন, যেটা ক্লায়েন্টকে আপনি শো করতে পারবেন, এটাই হচ্ছে পোর্টফোলিও। Why is professional communication important with clients? কারণ ক্লায়েন্টের সাথে আমাদের কমিউনিকেশনটা প্রফেশনাল এই জন্য হওয়া উচিত যাতে ক্লায়েন্টের আমাদের ট্রাস্ট আসে, হ্যাঁ, সম্পর্ক ভালো হয়, এবং ক্লায়েন্ট যে হচ্ছে আমাকে যে প্রজেক্টটা দিবে সেটার প্রসিডিওরগুলো যেন আমি ভালোভাবে বুঝতে পারি, এটাই হচ্ছে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনে মানে করাটা বেশি করতে। তাছাড়া আপনারা নিজেদের ভাষায় দিতে পারেন। ইট বিল্ডস ট্রাস্ট, আমি যেটা বললাম, বিশ্বাস স্থাপন করে। অ্যাভয়েড মিসআন্ডারস্ট্যান্ডিং, ভালো সম্পর্ক না হলে ক্লায়েন্ট আপনাকে বুঝলো না, আপনি ক্লায়েন্টকে বুঝবেন না, তখন আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হবে। অ্যান্ড ইমপ্রুভস প্রজেক্ট সাকসেস, সো যত বেশি ভালো আপনার ক্লায়েন্টের সাথে সম্পর্ক হবে, তত বেশি আপনার কাজের আউটপুট ভালো হবে। Okay, so I think now class is finished.